আসসালামু আলাইকুম, আমি দীপ্র রায় পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে আমি নিয়ে এসেছি আরটিডি ব্রাইট স্কুলের জন্য একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তো আসো বেশি কথা না বলে পড়াশোনায় চলে যাওয়া যাক। দেখো, যে প্রথমে আমরা শব্দটাকে ভাঙি, যে সালোক সংশ্লেষণ। এখানে দেখো, সালোক মানে কি? আলো। সালোক মানে হচ্ছে আলো, এবং সংশ্লেষণ মানে খাদ্য তৈরি। তার মানে সালোক সংশ্লেষণ হচ্ছে আলোকে কাজে লাগিয়ে উদ্ভিদের খাদ্য তৈরি করা। তাহলে মনে রাখবা যে সালোকে থাকি মানে আলো, মানে আলোক শক্তি। আর খাদ্যে কি থাকে? হচ্ছে রাসায়নিক শক্তি। তার মানে সালোক সংশ্লেষণে মূলত আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত বা কনভার্টেড হয়। তো এই সালোক সংশ্লেষণের ভিতরে যাওয়ার আগে আমরা আগের রাসায়নিক সমীকরণটা একবার দেখে নিই। এটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে নিচ্ছি আর কি। এখানে সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, আলো এবং ক্লোরোফিলের ভূমিকায় বা প্রভাবে C6H12O6 অথবা শর্করা 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি করে। তো এখানে আমাদের শর্করাটা হচ্ছে মেইন প্রোডাক্ট, আর এই 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন এটা হচ্ছে মূলত উপজাত বা বাই প্রোডাক্ট। এখন একে আমরা কেন উপজাত বা বাই প্রোডাক্ট বলতেছি? কারণ আমাদের এই পুরো ইকুয়েশনে বা পুরো যে বিক্রিয়াটাতে আমাদের মেইন গোল হচ্ছে শর্করা তৈরি করা। আমাদের কিন্তু এটা তৈরি করার কোনো টার্গেট ছিল না, কিন্তু এটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে শর্করা তৈরির সাথে সাথে। এই জন্য যেহেতু এর কোনো আমাদের টার্গেট নাই, এমনি তৈরি হচ্ছে অটোমেটিক, সো একে বলা হয় উপজাত বা বাই প্রোডাক্ট। তাহলে দেখো, এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে কি কি প্রয়োজনীয় উপকরণ আছে এই সালোক সংশ্লেষণের জন্য। এটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড, দেন পানি, আলো এবং ক্লোরোফিল। মানে বাম পাশে যত কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ। এরপর দেখো নিচের লাইন আছে যে এই সালোক সংশ্লেষণ হয়ে থাকে কোথায়? এটা হয়ে থাকে হচ্ছে পাতার মেসোফিল টিস্যুতে। মূলত এই পুরো যে প্রসেসটা এটা হয়ে থাকে। এরপর দেখো দুইটা ইম্পর্টেন্ট ইনফো আছে, তোমাদের বইয়ে লেখা ছিল যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%, এবং পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%। তার মানে কি অবভিয়াসলি পানিতে CO2 এর পরিমাণটা বেশি। তার মানে আমরা এটা বলতে পারি যে যে জলজ উদ্ভিদ, এখানে যে পরিমাণ ফটোসিনথেসিস হয়ে থাকে তার তুলনায় বায়বীয় উদ্ভিদে বা বাতাসের মানে চারপাশে যেসব উদ্ভিদ আমরা দেখতে পারি সেগুলোতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু কম। সো এই জলজ উদ্ভিদের তুলনায় যে বায়বীয় উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ সেটা কিন্তু কম হয়ে থাকে। এরপর আসলে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা আছে, এটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এই প্রসেসটাকে দুটো ফেজে ভাগ করেছেন, দুটো দশায় বা ফেজে ভাগ করেছেন। যেটা কি, একটা হচ্ছে আলোক নির্ভর বা লাইট ডিপেন্ডেন্ট সোর্স বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। একে আবার অন্ধকার পর্যায়েও বলা হয়। তাহলে এখন আমরা এই দুটো ফেজ বা দশা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসলে আমাদের আলোক নির্ভর পর্যায়। জানতে হবে যে স্থানটা কি, মানে পাতার তো জানি যে পাতার মেসোফিলে হয়ে থাকে, কিন্তু মেসোফিলের এক্সাক্ট কোন জায়গায় বা কোন লোকেশনে হয়ে থাকে এই আলোক নির্ভর পর্যায়টা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে থাইলাকয়েড জিনিসটা আবার কি? তার জন্য দেখো আমি একটা আর্ট করে নিয়েছি যে ক্লোরোপ্লাস্ট, এই পুরোটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে দেখবা যে মাইক্রোস্কোপিক্যালি অনেকগুলো ব্যাগের মতো কয়েকটা স্ট্রাকচার পরস্পরের সাথে যুক্ত থাকে, এগুলোকে বলা হচ্ছে এই থাইলাকয়েড। এবং এই থাইলাকয়েড বাদে বাকি যে এরিয়াটা আছে সেটা হচ্ছে মূলত একটা ম্যাট্রিক্স, এটা জেলি লাইক পদার্থ থাকে এখানে, সেটাকে বলা হয় স্ট্রোমা। তাহলে এই যে আমাদের থাইলাকয়েড আছে, এই যে থাইলাকয়েড গুলো, এই থাইলাকয়েড হয়ে থাকে আমাদের এই আলোক নির্ভর পর্যায়টা। তো এই আলোক নির্ভর পর্যায়ে আমাদের কি কি মানে এন্ড প্রোডাক্ট কি কি, এই প্রসেসটা হওয়ার পর কি কি এন্ড প্রোডাক্ট পাই আমরা, সেগুলো হচ্ছে এটিপি, অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং NADPH। এখন কোনটা কিভাবে হচ্ছে? প্রথমে দেখো এটিপি তৈরির প্রক্রিয়াটা কি। এটা হচ্ছে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট আর ইনঅর্গানিক ফসফেট। দেখো PI, আই অর্থ হচ্ছে ইনঅর্গানিক, পি অর্থ ফসফেট। এটা আলো এবং ক্লোরোফিলের প্রভাবে যুক্ত হয়ে তৈরি করে কি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো দেখো এই পুরো প্রসেসটাকে কি বলা হয়? ফটো ফসফোরাইলেশন। এখানে এখন ভাঙবো যে ফটো মানে কি। ফটো মানে হচ্ছে আলো, আর ফসফোরাইলেশন মানে কি? এটা হচ্ছে ফসফেট যোগ। অর্থাৎ আলোর প্রভাবে এটিপির সাথে কোনো ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াটা হচ্ছে মূলত ফটো ফসফোরাইলেশন। এরপর আসলো পানি থেকে আমরা কিভাবে অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি করতেছি। এটা দেখো পানির উপরও সেম প্রভাবক, এখানে অলমোস্ট সেমই থাকে, যে আলো এবং
ক্লোরোফিলের প্রভাবে এটি ভেঙে যাবে, যে এক অণু অক্সিজেন, এক অণু হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং এক অণু ইলেকট্রন তৈরি করবে। একে বলা হয় ফটোলাইসিস। একে আমরা ভেঙে ভেঙে পড়বো, যে ফটো মানে কি সেম আলো, আর লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে দেখো, আলোর প্রভাবে পানিকে ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি করার যে প্রসেস, তারই নাম হচ্ছে মূলত ফটোলাইসিস বা পানির ফটোলাইসিস। তাহলে এখানে দেখো, এরপর আসতেছে আমাদের NADPH তৈরি করা বা বিজড়িত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট তৈরি করা। এখানে দেখো, মূলত আমাদের ফটোলাইসিসের সময় অক্সিজেন তৈরি হয়ে গেছে, এটা তো পরিবেশে চলে গেল। তাহলে এখন যে আমাদের হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন বাকি আছে, এই দুটো চলে আসবে নিচের প্রসেসের জন্য। এখানে NADP+, তার সাথে প্রোটন এবং ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি করবে NADPH বা বিজড়িত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট। এই যে আমাদের ATP, অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং NADPH, এরা কিন্তু পরের প্রসেসে লাগবে, মানে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে যারা আছে সেখানে হচ্ছে আমাদের এগুলোর প্রয়োজন পড়বে। এবার আসলে আমাদের আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে এর স্থানটা কি? হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। স্ট্রোমা তো আমরা জানোই, আমরা একটু আগে পড়ে আসলাম যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড বাদে যে ম্যাট্রিক্স এরিয়া আছে তাকে বলা হয় এই স্ট্রোমা বা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। আর এরপর ধরো একটা স্টাইল দিয়ে লেখা আছে যে আলো থাকলেও এই প্রক্রিয়াটা কিন্তু চলতে পারে। মানে আলোক নিরপেক্ষ বলতেছি, কেন বলতেছি? কারণ এই প্রসেসে আর কি আলোর কোনো কোনো আর কি মনে করো প্রভাব আর কি বিস্তার করতে পারে না, এই জন্য অন্ধকার পর্যায়ে বলা হয়। কিন্তু যদি আলো থাকেও, মানে দিনের বেলা, তো এই প্রসেসটা আর কি চলতে পারে। তো এখানে হচ্ছে কি আমাদের কার্বন ডাই অক্সাইড, যারা আমাদের একদম প্রথম প্রসেসে দেখছি, একদম শুরুতে ছিল কি কার্বন ডাই অক্সাইড কি বিক্রিয়ক হিসেবে ছিল এই বিক্রিয়া, এই সালোক সংশ্লেষণ বিক্রিয়া। তো কার্বন ডাই অক্সাইডের সাথে ATP, হাইড্রোজেন আয়ন এবং NADPH, এই তিনটা আমরা কোথা থেকে পেয়েছি বলতো? এই তিনটা কিন্তু আমরা পেয়েছিলাম এর আগের যে আলোক নির্ভর যে প্রসেসটা ছিল, সেখানে কিন্তু আমরা এই ATP, হাইড্রোজেন আয়ন এবং NADPH পেয়েছি। তো এই তিনের উপর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আমাদের শর্করা বা C6H12O6 এ কনভার্টেড হয়। এটা হচ্ছে একদম এক কথা বলে এই বিক্রিয়াটা হচ্ছে মূলত আলোক নিরপেক্ষ পর্যায়ে। আর এখানে একটা লাইন দেখো যে হাইড্রোজেন কোনো কিছুর সাথে যুক্ত হওয়া মানে তার বিজারণ হয়েছে। এইটা মূলত এখানকার পড়া না, এটা তোমার হচ্ছে কেমিস্ট্রির পড়া, লিখে রাখছি। কারণ এই যে কার্বন ডাই অক্সাইড যে এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, মানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তার মানে কি এখানে কার্বন ডাই অক্সাইডের বিজারণ হচ্ছে। তো এই কার্বন ডাই অক্সাইড বিজারণের কিন্তু তিনটা গতিপথ আছে। তার মানে এই আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়টা তিনটা প্রসেসে হতে পারে বা তিনটা গতিপথ ফলো করে। সেগুলো কি কি নামটা মনে রাখতে হবে তোমাদের: ক্যালভিন চক্র বা C3 চক্র, হ্যাচো স্ল্যাক চক্র বা C4 চক্র, আর ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক বা ক্যাম চক্র। এর ফুল ফর্ম কি? ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। এখন তো আসো ক্যালভিন চক্র বা C3 চক্র নিয়ে। তো তোমাদের 9-10 এর বইয়ে এরকম বিস্তারিত কিছু দেখা নাই, তো যতটুকু আমি ততটুকু নিয়ে আর কি তোমাদেরকে বলবো যে এই C3 চক্র বা ক্যালভিন চক্র এটা অধিকাংশ উদ্ভিদে দেখা যায়। তার মানে আমরা আমাদের আশেপাশে যতগুলো উদ্ভিদ দেখি, প্রায় সবখানেই এই C3 চক্র বা ক্যালভিন চক্র হয়ে থাকে। আর এই চক্রে যখন মানে একটা বিশাল একটা সাইকেল আছে, যখন তোমরা এই 11-12 যখন তোমরা যাবা, তখন দেখবা একটা বিশাল সাইকেল আছে। সেখানে সেই সাইকেলে প্রথম একটা স্থায়ী পদার্থ নামে একটা তোমার টার্ম আছে, যে প্রথম স্থায়ী পদার্থ। সেই প্রথম স্থায়ী পদার্থটা কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটা কি আমাদের 3 কার্বন বিশিষ্ট। দেখো যে C3H7O7P, তোমাদের কখনোই মনে রাখতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য এটা নিয়ে এরা দেখাচ্ছি তোমাদেরকে, যেখানে 3টা কার্বন আছে, এই জন্য একে C3 চক্র বলা হয়ে থাকে। যেহেতু প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই এই চক্রকে ক্যালভিন চক্রের পাশাপাশি C3 চক্র নামেও ডাকা হয়ে থাকে। এরপর আসলো ক্যাম চক্র বা C4 চক্র। এটা দেখো, ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, নটে গাছ বা অ্যামারান্থাস, মানে মূলত ঘাস জাতীয় যে সকল উদ্ভিদ আছে সেখানে মূলত এই ক্যাম চক্র বা C4 চক্র দেখা যায়। এখানে কি বলছে যে C4 গ্রেটার দ্যান C3 কি সালোক সংশ্লেষণের হার। তার মানে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণটা C3 উদ্ভিদের থেকে বেশি হয়ে থাকে। আর এই চক্রের প্রথম স্থায়ী পদার্থটা কি? এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সংকেতটা কি? C4H4O5। মানে এখানে দেখো, এখানে 4টা কার্বন আছে, সো এর নাম C4 চক্র বা ক্যাম চক্র। তো এই নিয়ে আমাদের মোটামুটি ফসফোরাইলেশন যে ফটোসিনথেসিস মোটামুটি একটা আমরা আইডিয়া পেয়ে গেছি। এখন দেখো ইন এ নাটশেল, মানে এক কথা আমরা কি বলতে পারি, একটা ছবি দিয়ে পুরোটা প্রসেস ব্যাখ্যা করে দিচ্ছি। এটা পুরোটা কি আমাদের ফটোসিনথেসিসের একটা প্রসেস। এই যে নীল কালার দিয়ে, এটা হচ্ছে কি আমাদের ক্লোরোপ্লাস্ট। এখন এই ক্লোরোপ্লাস্টে দেখো, এটা কি আমাদের আগে দেখাইছে, এগুলো হচ্ছে আমাদের থাইলাকয়েড।
তো আমরা জানি থাইলাকয়েডে কি হয়ে থাকে, আলোক নির্ভর পর্যায় হয়ে থাকে। আর থাইলাকয়েড বাদে বাকি যত কিছু আছে সেগুলো কি আমাদের স্ট্রোমা, স্ট্রোমাতে কি হয়ে থাকে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়। তো দেখো এই থাইলাকয়েডে কি হচ্ছে, আমাদের প্রথমে আলো আসতেছে পরিবেশ থেকে, আর কি পরিবেশ থেকে আলো আসতেছে, পানি আসতেছে, এই দুটো মিলে বিক্রিয়া করে কি তৈরি করতেছে আমাদের আলটিমেটলি অক্সিজেন তৈরি করতেছে। সেই অক্সিজেন কিন্তু আবার উদ্ভিদ আমাদের পরিবেশে ছেড়ে দিচ্ছে। এ বাদে আরো দুটো জিনিস তৈরি হচ্ছে, এটি কি এটিপি এবং এনএডিপিএইচ। এটা তো আমরা আগে দেখা আসছে, এখানে বিস্তারিত বলতেছি না, এটা তো আমরা একটু আগে পড়ে আসলাম। এটিপি এনএডিপিএইচ তৈরি হচ্ছে, এই এটিপি এবং এনএডিপিএইচ এখন এস্ট্রোমায় চলে আসতেছে, থাইলাকয়েড থেকে এস্ট্রোমায় চলে আসছে। কেন আসছে? কারণ এখানে কিন্তু তাকে ক্যালভিন চক্র করতে হবে। এখানে ক্যালভিন কেন আনলাম? কারণ অধিকাংশ উদ্ভিদে C3 বা ক্যালভিন চক্র হয়ে থাকে, তাই আমি এটা দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। এগুলো এস্ট্রোমায় চলে আসলো। এরপর কি পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড আসছে, যেটা আসতেছিল, কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের এখন চলে আসলো এস্ট্রোমায়। তাহলে এটিপি এনএডিপিএইচ এবং কার্বন ডাইঅক্সাইড ক্যালভিন চক্রের মাধ্যমে কি তৈরি করতেছে, আমাদের মেইন টার্গেট যেটা শর্করা, এই শর্করা তৈরি করতেছে গেল। এছাড়া এডিপি ইনঅর্গানিক ফসফেট এবং এনএডিপি প্লাস তৈরি করতেছে। এগুলো আবার একটু চিন্তা করে দেখো, আমাদের আলোক নির্ভর পর্যায়ে কিন্তু এগুলো বিক্রিয়ক ছিল। তার মানে এডিপি ইনঅর্গানিক ফসফেট এবং এনএডিপি প্লাস এগুলো আবার এগেইন চলে আসতেছে আমাদের এই থাইলাকয়েডে, এবং সেখানে আবার আমাদের আলোক এই নির্ভর পর্যায়ের মাধ্যমে অক্সিজেন এটিপি এনএডিপিএস তৈরি করতেছে। তার মানে একটা সাইক্লিক প্রসেস, এটা সাইকেলের আকারে চলতেছে। এটা হচ্ছে একদম অ্যাট এ গ্লান্স ফটোসিনথেসিস। এরপর আসলে আমাদের লাস্ট যে আমাদের এই টপিকটা আছে সেটা হচ্ছে প্রভাবক। তার মানে এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ কয়েকটা তোমার প্রভাবক আছে এদের, সেটা কি বাহ্যিক প্রভাবক, আর একটু পরে দেখবো অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে দেখো বাহ্যিক প্রভাবক কি কি আছে, প্রথমত আলো। এখন যে কোনো আলোতেই তোমার ফটোসিনথেসিস মোটামুটি ভালোভাবে চলতে পারে, কিন্তু বেস্ট চলতে পারে কয়েকটা নির্দিষ্ট কালারের আলোতে, যেমন লাল, নীল, কমলা এবং বেগুনি। তাহলে লাল, নীল, কমলা এবং বেগুনি এই 3 কালারের আলোতে সবচেয়ে ভালো, 4 কালারের আলোতে সবচেয়ে ভালো ফটোসিনথেসিস হয়ে থাকে। যদি আমরা এখন তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে যাই, তখন কি 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার, এই দুই রেঞ্জে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই দুই আলোতে সবচেয়ে ভালো ফটোসিনথেসিস হয়ে থাকে। আর যদি আলো অনেক বেশি হয়ে থাকে, মানে আলোর তীব্রতা অনেক বেশি, তখন কি হবে, পাতার এনজাইমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এনজাইমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আছে এই ফটোসিনথেসিস প্রসেসে। সো এনজাইম যদি নষ্ট হয়, তার মানে কি ফটোসিনথেসিস হবে না। তার মানে আলো যদি অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের ফটোসিনথেসিস কিন্তু কমে যাবে। এবার আসলে কার্বন ডাই অক্সাইড, মানে কি বলতেছে, যদি কার্বন ডাই অক্সাইড বেশি হয়, তাহলে সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি হবে অবশ্যই। কারণ কি কার্বন ডাই অক্সাইড তোমার কিন্তু বিক্রিয়কে ছিল, আর বিক্রিয়ক যত বেশি হয় উৎপাদ তত বেশি তৈরি হবে, তার মানে প্রসেসটা আমাদের ভালো চলবে। কিন্তু যদি কার্বন ডাই অক্সাইড অনেক বেশি হয়ে যায়, তখন কি হবে, পাতার অম্লত্ব কিন্তু বেড়ে যাবে। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড একটা অম্লীয় গ্যাস বা অম্লধর্মী পদার্থ। সো অম্লত্ব বেড়ে গেলে তখনও কিন্তু আমাদের এনজাইম ভালো মতো কাজ করতে পারবে না এবং সালোক সংশ্লেষণ কমে যাবে। এরপর আসলে তাপমাত্রা, এখানে শুধু জানবো অপটিমাম টেম্পারেচার বলা হয় এই ফটোসিনথেসিসের। অপটিমাম টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট, মানে কি বেস্ট। তার মানে যে তাপমাত্রা তোমার এই প্রসেসটা বেস্ট চলতে পারবে, সেটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। সেটা কত? 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসলো পানি। পানিতে কি বলতেছে, পানি পরিমাণ যত বাড়বে প্রসেসটা তত ভালো পারবে। কেন? কারণ পানি হচ্ছে আমাদের বিক্রিয়কে ছিল, ওই কার্বন ডাইঅক্সাইডের মতো সেম ব্যাখ্যা। কিন্তু যদি পানি একদম কমে যায় বা নাই, তখন কি এনজাইমের সক্রিয়তা কমে যাবে। কারণ কি পানির অপর নাম জীবন, তো পানি নেই, তার মানে এনজাইম ভালো মতো কাজ করতে পারবে না, আর সেম এই প্রসেসটা আমাদের কমে যাবে বা এই গতিটা কমে যাবে। তারপর দেখো স্টারমার্ক দিয়ে আমি অক্সিজেন লিখছি। দেখো এখানে কি অক্সিজেন তোমার পরিমাণ যত বাড়বে, প্রসেসটা কিন্তু তত কমবে। কেন? কারণ একটু পরে দেখবা তোমরা, মানে আগে দেখে আসতো যে অক্সিজেন কি ছিল, এটা কিন্তু আমাদের উৎপাদে ছিল। তো এক জায়গায় মনে করে একটা বদ্ধ এরিয়ায় একটা গাছ আছে এবং সেখানে অক্সিজেন পরিমাণটা অনেক বেশি আছে। তার মানে কি সেখানে অক্সিজেন অলরেডি অনেক বেশি, তার মানে সালোক সংশ্লেষণের মাধ্যমে তাকে বেশি অক্সিজেন তৈরি করতে হবে না। তো যেহেতু অক্সিজেন প্রয়োজন হচ্ছে না, অক্সিজেন একদম একটা অ্যাডিকুয়েট পরিমাণে আছে আমাদের চারপাশে, সো সেইটাকে মিনিমাইজ করার জন্য সালোক সংশ্লেষণের পরিমাণটা এখানে কমে যাচ্ছে। আর যদি অক্সিজেন একদমই না থাকে, সেখানে কিন্তু সালোক সংশ্লেষণ এই প্রসেসটা পুরোপুরি অফ থাকে, এই ফটোসিনথেসিস একদম অফ থাকে। সেটা খনিজ পদার্থ, সেটা কি, যে ক্লোরোফিল, যে আমরা দেখছিলাম ক্লোরোফিল কেনার খুব ইম্পর্টেন্ট একটা এই প্রভাবক ছিল আমাদের এই ফটোসিনথেসিস প্রসেসের জন্য। সেখানে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে এই ক্লোরোফিলের প্রধান উপাদান। তো অবশ্যই নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের তোমার যে সাপ্লাইটা, এটা ভালো মতো থাকতে হবে উদ্ভিদে। এরপর আসলে রাসায়নিক পদার্থ কি কি বলছে, বিভিন্ন বিষাক্ত জিনিস যেমন ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন গ্যাস, এগুলো থাকলে এই প্রসেসটা সম্পূর্ণ অফ থাকে।
এরপর আসলে আমাদের অভ্যন্তরীণ প্রভাবক, সেটা কি? সেটা হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিল তো একটু আগে বললাম, ক্লোরোফিল যত বেশি হবে প্রসেসটা তত ভালো হবে, এটা ব্যাখ্যা দিচ্ছি না কিছু। এবার আসলে পাতার বয়স এবং সংখ্যা, যে মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি হয়ে থাকে প্রসেসটা। কেন? কারণ মধ্যবয়সী পাতার মধ্যে ক্লোরোফিলের পরিমাণ, এনজাইমের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো এই জন্য কচি বয়স পাতা এবং বয়স্ক যে পাতাগুলো আছে তাদের তুলনায় মধ্যবয়সী পাতা সবচেয়ে ভালো এই প্রসেসটা হয়ে থাকে। এবার আসলে শর্করার পরিমাণ, লেদাকে স্টার মার্ক করা আছে, তার মানে কি শর্করার পরিমাণ যত বাড়বে এই সালোক সংশ্লেষণ ততই কমবে। কারণ কি? অক্সিজেনের মতোই শর্করাও কিন্তু উৎপাদে ছিল। তো কেমিস্ট্রি নিয়মে উৎপাদ যদি বাড়ে তাহলে কিন্তু প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়। আসলে পটাশিয়াম, পটাশিয়ামটাকে ধরে নেওয়া হয় এই ফটোসিনথেসিসে একটা গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে। তো পটাশিয়ামের পরিমাণও যদি বাড়ে তাহলে এই সালোক সংশ্লেষণ বাড়বে, এবং যদি পটাশিয়ামের পরিমাণটা কমে যায় তখন কিন্তু প্রসেসটা আমাদের স্লো হয়ে যাবে। এরপর এনজাইম নিয়ে তোমাদের বিস্তারিত কিছু জানতে হবে না। এনজাইমের এই কাজটা তোমরা এই যখন 11-12 যাবে তখন ভালো মতো এই বুঝতে পারবা। তো এনজাইমটা হচ্ছে, শুধু মনে রাখবে, এনজাইম হচ্ছে এই অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে। তো এই ছিল আজকের জন্য। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।